এবার আমরা এই 63 নাম্বার সামসটা আমরা করব, কিন্তু করার আগে জিনিসটা একবার দেখি এটা কীরকম ফরম্যাট আছে। কারণ নর্মালি যে ধরনের সামসগুলো আমরা করেছিলাম সেইটার মধ্যে দেখেছিলাম যে ওপর থেকে সমস্ত ক্যালকুলেশনসগুলো হতো, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থাকতো, ফেয়ার রেন্ট থাকতো, স্ট্যান্ডার্ড রেন্ট থাকতো, অ্যানুয়াল রেন্ট থাকতো, এই ধরনের জিনিসগুলো ছিল। সেখান থেকে যেরকমভাবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এরকম করতে করতে আলটিমেটলি ট্যাক্সেবল ইনকামটা আমরা সেই হাউস প্রপার্টি থেকে বার করতাম, ঠিক আছে। কিন্তু এই যে সামসটা রয়েছে একবার একটুখানি পড়ে নিই। শ্রী কমল মহাপাত্র is the owner of a let out house in কলকাতা। আমরা এটা আগেই জেনেছি যে যখন নাকি কোনো একখানা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড পাবো বা ডেট পাবো সেগুলোকে আমরা আন্ডারলাইন করে দেব। তার মানে এটা হচ্ছে লেট আউট প্রপার্টি, আরেকটা হচ্ছে এটা কোথায় রয়েছে, কলকাতাতে রয়েছে, অর্থাৎ 4টে বিগ মেট্রোপলিটন সিটিজের মধ্যে একটা জায়গায় রয়েছে। ইফ ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1920 বলেছে প্রিভিয়াস ইয়ার 1920-তে কি হয়েছে, ইনকাম অফ দ্য হাউস ইজ ডিটারমাইন্ড অ্যাজ স্টেটেড বিলো, অর্থাৎ 1920-তে যে ইনকামটা ডিটারমাইন করেছে সেটা এরকমভাবে করা হয়েছে। আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অনুযায়ী এইভাবে ক্যালকুলেট করা হয়েছে। কারণ আজকে যে সমস্ত প্রসিজিওর যেগুলি মেনশন করা থাকে, কোথায় মেনশন করা থাকে, সমস্ত কিছু অ্যাক্টে। তো তার মানে আজকে কোন ইনকামের ওপর কতটা ট্যাক্স দিতে হবে সেটার যে প্রসিজিওরটা মেনশন করা আছে, কোথায় করা আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে। তো সেটাই এখানে বলেছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, ঠিক আছে। এই নয় যে বাচ্চাদের মতন অঙ্ক করবো, জিনিসটা বুঝতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একজন ক্লায়েন্ট তোদের কাছে এসছে, তোরা ট্যাক্স কনসালটেন্ট, তার কম্পিউটেশনসটা তোরা এখন বসে বসে করবি। আমরা কিন্তু ক্লাস 12-এর স্টুডেন্ট না যে বসে বসে এখন আমরা অঙ্ক করব। আমরা হচ্ছে গিয়ে আমরা প্রফেশনালস, ঠিক একদম। দেন কমপ্লিট দ্য স্টেটমেন্ট। এবার বলেছে একটা কাজ করো দেখি, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পুরো কমপ্লিট করে দিয়েছে সেইটার মধ্যে কিছু কিছু ফিগার্স সরিয়ে দিয়েছে, তোমরা এটাকে কমপ্লিট করে দাও দেখি কীভাবে কমপ্লিট করো। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমরা প্রথমে দেখবো যে কোন কোন ফিগার্সগুলো আছে, কোন কোন ফিগার্সগুলো নেই। তাহলে প্রথমে হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার মানে এটা কি, ওই যে স্টেপ 5-এর ফিগারটা, ঠিক আছে। স্টেপ গ্রস অ্যানুয়াল ভ্যালু মানে 5-এর ফিগারটা কীভাবে বার করছে, স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যেটা ছিল হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। এটা আমরা জানি যে স্টেপ 1-এ কী ছিল, মিউনিসিপ্যাল ভ্যালু আর একটা হচ্ছে ফেয়ার রেন্ট, এই দুটোর মধ্যে যেটা বেশি, তাই তো। সেটাই তো হচ্ছে কি স্টেপ 1-এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। এটাই তো আমরা লিখি স্টেপ 1-এ, ওইটাই তো দেওয়া আছে। আর ওপরে এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা কেন লেখা আছে, কারণ গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বার করার জন্যই তো আমরা 4টে স্টেপ বা 5টা স্টেপ ইউজ করি। এই কারণে ওপরে দিয়ে দিয়েছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার আন্ডারে এই স্টেপসগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার জন্য ওপরে কি স্টেপ 1-এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। খুব ভালো কথা। এখানে কি আছে, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 2,60,000, ফেয়ার রেন্ট হচ্ছে 3 লাখ, স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে গিয়ে 3,40,000। তারপরেরটা কি আছে বলেনি। স্টেপ টু রেন্ট রিসিভড অর রিসিভেবলস, তারপরেরটা বলেনি। তারপর আমরা একটুখানি বলে দিই ওখানে কি আছে, আফটার ডিডাকশনস অফ আনরিয়ালাইজড রেন্ট বাট বিফোর চার্জিং লস ডিউ টু ভ্যাকেন্সি। তো সেখান থেকে ফিগার কিছু বলেনি। তারপর কি স্টেপ 3 গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার এই দুটোর মধ্যে যেটা বেশি হবে, স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাকেই আমরা কি করব, সেটাকেই আমরা এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু ধরে নেব। আর এখানে আমরা এটা ধরে নিচ্ছি যে কোনো রকম স্টেপ 4-এর গল্পটা নেই। মাথায় রাখবি আজকে আমরা একটা ফুল ফ্লেজেড আমরা একটা প্রসেস দেখে নিয়ে যাবো, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5। কিন্তু যদি লস ডিউ টু ভ্যাকেন্সি না থাকে তাহলে 4 আসবে কোথা থেকে, কথাটা বুঝতে পারলে অটোমেটিক্যালি একটা স্টেপ সরে যাবে, বুঝতে পারছিস। তো সেই কারণেই এখানে যে গ্রস অ্যানুয়াল ভ্যালু আছে এখানে 1 আর 2-এর মধ্যেই আমরা সিলেক্ট করে নেবো যেটা বেশি সেটাই, কথাটা বুঝতে পারলি। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, লস ডিউ টু ভ্যাকেন্সি কিন্তু এর মধ্যে নেই, যদি থাকতো তাহলে এখানে বলতো, ঠিক আছে। তারপর কি লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড, কারণ আমরা জানি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যেটা বেরিয়ে গেল, গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটা বেরিয়ে গেল তার থেকে আমরা কি মাইনাস করবো, মিউনিসিপ্যাল ট্যাক্স মাইনাস করবো, যেটা ক্যাশ বেসিসে মাইনাস হয়। অর্থাৎ এসএসসি গত বছরই নিজের পকেট থেকে যতটুকুনি দিয়েছে ততটুকুনি মিউনিসিপ্যাল ট্যাক্স হিসেবে মাইনাস করবে,
ঠিক আছে, আর টেন্যান্ট যা দেবে বা অন্য কেউ দেবে সেগুলো কখনোই হবে না, আর ক্যাশ বেসিসে নিজের পকেট থেকে যেটা দেওয়া হবে। তাহলে লেস মিউনিসিপাল ট্যাক্স মাইনাস করলাম 10,000, যেটা মাইনাস করে বেরোবে, কারণ এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা দেওয়া নেই, কিন্তু মিউনিসিপাল ট্যাক্সটা দেওয়া আছে, তো অটোমেটিক্যালি গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্সটা মাইনাস করলে এখানে কি বেরিয়ে আসবে, নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু যেটাও দেওয়া নেই, বুঝতে পারলি। তারপর কি আছে, নেট অ্যানুয়াল ভ্যালুর পর স্ট্যান্ডার্ড ডিডাকশনস আছে আন্ডার সেকশন 24A তে 30% অফ এনএভি, যেটা আমরা জানি, চাই সেটাও দেওয়া নেই, এটাও দেওয়া নেই। কিন্তু এইটা মাইনাস করার পর, অর্থাৎ এনএভি থেকে মাইনাস করার পর যেটা পড়ে থাকবে এনএভি থেকে, এইটা যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা মাইনাস করার পর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 2,45,000। ঠিক আছে, তাহলে এইবার কথা হচ্ছে এই ডেটাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাকে কি করতে হবে, এই সমস্ত যে মিসিং ফিগার্সগুলো আছে সেই মিসিং ফিগার্সগুলো আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার কথাটা হচ্ছে কিভাবে আমরা বার করব। আমি একটা কাজ করি, আমি এইখানেই করে দিই, এইখানেই অঙ্কটা করে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা কি করব, আমরা এইখানে ফিগার্সগুলো বসাবো, এইখানে যে কম্পিউটেশনসগুলো, কনসেপ্টসগুলো, সেই কনসেপ্টসগুলো আমরা খাতার মধ্যে করে নেবো, কপির মধ্যে করে নেবো, বার করবো, আর এখানে জাস্ট আমরা পুট করে দেবো। ঠিক আছে, নয়তো এগুলো আবার আমাকে লিখতে হবে, ভিডিওটা বেকার বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম একটা ব্যাপার। তো আমি খাতার মধ্যে জিনিসগুলো বার করছি কনসেপচুয়ালি তোদেরকে বুঝিয়ে। এই যে সামসটা করব, যেহেতু একদম নিচের ফিগারটা দেওয়া আছে, আমাকে আস্তে আস্তে ওপরের মিসিং ফিগারগুলো বার করতে হবে, তাই নিচের ফিগারটাকে কনসিডার করি ওপরের ফিগার্সগুলি বা মাঝের ফিগার্সগুলো আমাকে বার করতে হবে। তার মানে যখন আমরা কোনো একখানে কম্পিউটেশনস নিচের থেকে স্টার্ট করি সেটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশন, ঠিক আছে, মানে নিচে থেকে ওপর পর্যন্ত যাওয়া। এইবার এই ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে হয়, ব্যাক ক্যালকুলেশনটা ঠিক এরকম হয়, 2 মাইনাস জানি না কত, কিন্তু এখানে দেওয়া আছে 1। তাহলে এই 1-এর সাথে আমি কি করবো, ব্যাক ক্যালকুলেশন করতে গেলে কি বুদ্ধি লাগাবো, যে 1-এর সাথে কত যোগ করলে 2 আসবে। তাহলে এখানে কি করব, এই যে ওপরেরটা যেটা আছে 2 - 1 করে দিলেই বেরিয়ে আসবে 1, তার মানে এই মিডল ফিগারটা হচ্ছে 1। ঠিক আছে, এটা তো হচ্ছে একদম বাচ্চাদের মতো। ঠিক আছে, এবার যদি এটার একটু স্ট্যান্ডার্ড বাড়াই, তাহলে স্ট্যান্ডার্ডটা কি আসবে, ধর ওপরের ফিগার আছে 100, এইখানে আছে লেস 30%, যেই ফিগার দেওয়া নেই, এইখানে আছে 70, এখানে ফিগার কি নেই। ঠিক আছে, তার মানে 100 এটা তার ফিগার, তার নিচের ফিগার দেওয়া নেই। এখানে কিন্তু বলে দিয়েছে যে 30% চার্জ করা হবে, তবে কি এটা 70 আসবে, তাই তো। তাহলে আমাকে যদি এইটা দিয়ে দেয়, আমি এইটার উপর বেস করে কিন্তু অনায়াসে এইটা বার করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলি। তোরা বলবি যে দাদা এইটার ওপরই বা কেন তুমি বার করবে, তুমি স্ট্রেট হয়ে 30% এটার ওপর চার্জ করো, এই তো 30 হয়ে গেল, তো 70 এমনি মিলে গেল। এটাও হয়, বা আমি যদি আরেকটু ঘুরিয়ে করি সেটাও এরকমভাবে হয়, যে দেখ যেটা আমরা শিখেছিলাম, একখানে ইকুয়েশন করেছিলাম না, যে কস্ট প্লাস প্রফিট সেল, মনে পড়ে এই জিনিসটা, যেটা ওপর চার্জ করতে বলে সেটাকে আমরা 100 ধরি, যেটা ক্লাস 11 আমরা শিখেছিলাম। তোর অসুবিধা হবে জিনিসটা, শ্রীঞ্জিনী। তো যাক, এই কনসেপ্টটা এখন আমি এখানে নিচ্ছি না আপাতত। তাহলে আজকে এই 30% এটার উপর চার্জ হয়েছে, তার মানে এটা 100, তো এটার উপর 30 এলো, এটা অটোমেটিকলি 70 এলো। তাহলে এইটা যদি 100% হয়, তাহলে এইটা 30%, তাহলে এই 70 মানে কত পার্সেন্ট, 70%। এই যে 70, এটা মানে তো 70%। তাহলে আমরা একটা ইকুয়েশনে এটা দাঁড় করতে পারি যে 70 ভাগ বলতে বোঝায় 70, 1 ভাগ বলতে বোঝাবে 70/70, আর আমার দরকার আছে এইটা বা এইটা 30, তাহলে 30 বলতে কত বোঝাবে, 70/70 ইন্টু 30, তাহলে এখান থেকে 30 বেরিয়ে আসবে। কিন্তু এইবার যদি ব্যাপারটা এরকম হয়, ধর এইখানের যে ফিগারটা, ভালো করে দেখবি, ধর এইখানের একটা ফিগার মিসিং,
যেটা লেস হবে 30%, সেটাও মিসিং। আর এখানে বলে রেখেছে মাইনাস হওয়ার পর আসছে 7000। এইবার করব কিভাবে? এইখানে যে ফিগার, মানে এখানে যেটা লেখা থাকবে আর কি, এইটার ফিগার মিসিং। 30% যে এটার ওপর চার্জ করে, আগেরটার ক্ষেত্রে যেরকমভাবে 30% এটার ওপর চার্জ করে 30 বসিয়ে দিয়েছিলাম, তো ওপরের ফিগারটা তো ছিল, কিন্তু এখানে তো সেইটাও নেই, ওপরের ফিগার নেই, যে আমি 30% যে চার্জ করে এখানে বসাবো সেটাও আমার পক্ষে পসিবল না। শুধু আছে কি নিচের ফিগার। কিভাবে বের করবো রে? খুব একটা অসুবিধার রকম একটা ব্যাপার হয়ে গেল। এই জায়গাটাতে ওই সেম কনসেপ্ট, একদম সেম, যেটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। যখনই বলে দেবে যে একটা পার্সেন্টেজ ওই ফিগার্সের ওপর চার্জ হবে, তখন সেই ফিগার্সটাকে আমরা ধরে নেব 100। ঠিক আছে? তো তার মানে আজকে এই যে 30%, এই 30%টা কার ওপর চার্জ হয়? NAV এর ওপর চার্জ হয়। তাহলে NAV কোনটা? এটা হচ্ছে NAV। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে NAV-টাকে আমি কত ধরে নেব? 100। বুঝতে পারছিস? মনে রাখবি, যখনই কোনো একটা পার্সেন্টেজ দেবে কোনো একটা ফিগার্সের অ্যামাউন্ট বার করার জন্য, তাহলে সেই পার্সেন্টেজটা যার ওপর চার্জ করতে বলেছে সেটার ফিগার যদি না দিয়ে দেয়, তখন সেটাকে ধরে নেব কত? 100। তো তার মানে আজকে যে এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% যেটা বলে দিয়েছে, কার ওপর চার্জ করতে হবে? NAV-র ওপর চার্জ করতে হবে। NAV হচ্ছে এইটা। এবার NAV-র তো ফিগারই নেই, তাহলে এটাকে ধরে নেব কত? 100। এইবার এই 100-এর ওপর, এটা হচ্ছে ওয়ার্কিং আমাদের, বুঝতে পারলি তো? এই 100-এর ওপর 30 আমরা চার্জ করে কত বেরোবে? 30 বেরোবে। তাহলে এই 100 যদি NAV হয়, তাহলে তার উপর যদি তো স্ট্যান্ডার্ড ডিডাকশন 30 হয়, তাহলে এইখানে এই NAV-র থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করার পর যেটা পড়ে থাকবে সেটার ভাগ কত হবে? 70 হবে। সিম্পল। আজকে এই স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 30%, সেটা যদি আমি NAV-র ওপর চার্জ করি, NAV যদি ফিগার না দেওয়া থাকে, তখন সেটাকে আমরা ধরবো কত? 100। এইবার এই 100-র ওপর যদি 30% চার্জ করি কত আসবে? 30। তাহলে 100-এর থেকে যদি আমি 30 মাইনাস করি, তাহলে আসবে কত? 70। বুঝতে পেরেছিস? তাহলে এই 70-র এগেনস্টে এটা যেই ফিগার, ট্যাক্সেবল অ্যামাউন্ট, এটা ট্যাক্সেবল অ্যামাউন্ট তো, তাহলে এই 70 ভাগের যদি অ্যামাউন্টটা দেওয়া থাকে, তাহলে এটাকে তো আমি ঐকিক নিয়মের মধ্যে ফেলে 100 অথবা 30 এই ফিগারটা তো আরামসে বার করতে পারি। কিরকম? 70 ভাগ বলতে বোঝায় 7000 টাকা, 1 ভাগ বলতে বোঝাবে 7000 ডিভাইডেড বাই 70। আর 30 ভাগ, যদি আমরা 30 ভাগটা বার করতে যাই, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেই 30 ভাগ বলতে বোঝাবে কত? 7000। অবশ্যই বেশি বোঝাবে ঐকিক নিয়মের অঙ্ক। 70 ইন্টু 30। ঠিক আছে? সেখান থেকে কত বেরিয়ে আসছে? এখানে যদি কাটিস, তাহলে এখানে হচ্ছে 1, তার মানে 3000। তাহলে এটা কত বেরিয়ে আসছে? 3000। বুঝতে পারলি? তাহলে 3000 যদি এটা বেরোয়, তাহলে আমি যখন স্ট্যান্ডার্ড ডিডাকশনসটাকে যোগ করে দেবো এই ট্যাক্সেবল অ্যামাউন্টের সাথে, তাহলে কি বেরিয়ে আসবে? NAV-র অ্যামাউন্টটা বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 10,000। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাই আমরা এইভাবে যে সমস্ত ফিগার্সগুলো দেবে, সেখান থেকে কিন্তু আমরা নিচে থেকে অনায়াসে ওপরের ফিগার্সগুলোকে বার করতেই পারি। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে এটা বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক এই জায়গাটায় দেখ সেম সিচুয়েশন আছে, সেম। এইখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত? 2,45,000। এইখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 30%, সেটা কার ওপর আছে? NAV-র ওপর আছে। NAV কোনটা? এই যে এটা হচ্ছে NAV। তার মানে NAV নেই, তার মানে কত ধরবো? 100। ভেরি গুড। সেইটা যদি আমি 100টা করি, ওর এখানেই করবো 100, তাহলে 100-র ওপর 30% চার্জ করলে, তো তাহলে এইখানে যেহেতু 30% অফ NAV, তার মানে NAV যেহেতু ফিগার নেই, তাই এটা আমি কত করবো? 100। এবার 30% চার্জ করব, তাহলে সেই 100-র পরিপ্রেক্ষিতে কত হবে? 30। তাহলে এইখান থেকে 100-র পরিপ্রেক্ষিতে যদি আমি মাইনাস করি, তাহলে এটা কত? 70। তাহলে আবার ঐকিক নিয়মের যে 70 ভাগ বলতে 2,45,000 বোঝায়,
এক বলতে বোঝাবে 2,45,000 ডিভাইডেড বাই 2,45,000 ডিভাইডেড বাই 70 ইন্টু 30। তাহলে যেই 30 করবো তাহলে সাথে সাথে কোন ফিগারটা বেরিয়ে আসবে, স্ট্যান্ডার্ড ডিডাকশনসের ফিগারটা বেরিয়ে এসে পড়বে। আর যদি সিঞ্জিনি তুই এখানে 30 না করে 100 করিস তাহলে এনএভিটা বেরিয়ে এসে পড়বে। বুঝতে পেরেছিস? কারণ 100 বলতে কাকে বোঝায়, 100 বলতে এনএভিকে বোঝায়, আর 30 বলতে স্ট্যান্ডার্ড ডিডাকশনসকে বোঝায়। বুঝতে পেরেছিস? তাহলে আমরা একটুখানি ক্যালকুলেট করে নিই। 2,45,000 ডিভাইডেড বাই 70 ইন্টু 30 করলাম, তাহলে কত আসছে 1,05,000। তাহলে এখানটায় আমরা লিখবো 1,05,000। এবার 1,05,000-এর সাথে যখন আমরা এইটাকে ট্যাক্সেবল অ্যামাউন্টটাকে যোগ করবো তখন আমরা কি পেয়ে যাবো, NAVটা পেয়ে যাবো। তাহলে এখানে 2,45,000টাকে যোগ করে দে, তাহলে পেয়ে গেলাম 3,50,000। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এইবার তুই যদি 3,50,000টাকে তুই নর্মাল ক্যালকুলেশন করিস, যে 3,50,000-এর ওপর যদি তুই 30% চার্জ করিস, দেখবি এই 1,05,000 আসবে। এই দেখ, 3,50,000-এর ওপর যদি আমি 30% চার্জ করি 1,05,000 আসবে। ঠিক আছে, 3,50,000 ইন্টু 30%, 1,05,000। বুঝতে পেরেছিস? তার মানে আমাদের এতটুকুনি হয়ে গেল। এরপর 3,50,000 যদি নেট অ্যানুয়াল ভ্যালু হয় সেটা আসে কিভাবে? এই যে নর্মাল কনসেপ্ট যেটা আমরা বলেছিলাম, যে এই দুয়ের থেকে ধর এইটা হচ্ছে গিয়ে গ্রস অ্যানুয়াল ভ্যালু আর এটা হচ্ছে লেস মিউনিসিপাল ট্যাক্স 1 টাকা, তাহলে এইটা হচ্ছে গিয়ে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে আজকে যদি নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে আমি গ্রস অ্যানুয়াল ভ্যালুতে যেতে যাই তাহলে কি করব, আমি নেট অ্যানুয়াল ভ্যালুর সাথে এই মিউনিসিপাল ট্যাক্সটাকে যোগ করে দেবো, তাহলে আমি এইটা পেয়ে যাবো। এটা যদি না দেওয়া থাকে, এইখানে যদি গ্রস অ্যানুয়াল ভ্যালুটা না দেওয়া থাকে, এইখানে যদি মিউনিসিপাল ট্যাক্সটা থাকে, তাহলে NAV এর সাথে মিউনিসিপাল ট্যাক্সটা অ্যাড করে দেবো, এটা অটোমেটিক্যালি আমি পেয়ে যাবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো এইখানেও তো ব্যাপারটা সেমই আসে। এই দেখ কত সহজভাবে অঙ্ক হবে। 3,50,000 এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এইবার নেট অ্যানুয়াল ভ্যালুর পাই কীভাবে, যখন নাকি আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালুর থেকে মিউনিসিপাল ট্যাক্সটা মাইনাস করি। তো মিউনিসিপাল ট্যাক্স কত, 10,000, তাই 3,50,000-র সাথে যখন আমি 10,000 যোগ করে দেবো তখন আমি কী পেয়ে যাবো, গ্রস অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাবো, এই ফিগারটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 3,60,000। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার এই যে 3,60,000 আমরা পেলাম, সেটা যে স্টেপ 1, তাকে এখানে পরিষ্কার বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা কোনটা, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তার মানে এই স্টেপ 1 আর স্টেপ 2 এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাই গ্রস অ্যানুয়াল ভ্যালু। তার মানে এখানে 3,60,000 গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এবার আমায় দেখতে হবে যে স্টেপ 1-এ কত বেরোচ্ছে আর স্টেপ 2-তে কত বেরোচ্ছে। দেখ স্টেপ 1-এ কত বেরোচ্ছে, স্টেপ 1-এর সমস্ত ফিগার্সগুলোই দেওয়া আছে। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত, 2,60,000, ফেয়ার রেন্ট কত, 3,00,000। এই দুটোর মধ্যে বেশি কোনটা, 3,00,000, কিন্তু সেটা সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট হতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট কত, 3,40,000। তার মানে এখানে কত আসবে, স্টেপ 1 অনুযায়ী আসবে 3,40,000। ঠিক আছে, আর তাহলে তো এখানে আসবে 3,00,000, কারণটা কি, 2,60,000 3,00,000 দুটোর মধ্যে যেটা বেশি হবে তাই আমরা 3,00,000 নিলাম। কিন্তু এই অ্যামাউন্টটা কখনোই 3,40,000-র বেশি হবে না, তার মানে ওর নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা নেব। ঠিক আছে, এই জন্য আমরা এখানে 3,00,000 নিলাম। এইবার একটা জিনিস বোঝার আছে, এইবার একটা জিনিস ব্যাপার হচ্ছে যে গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে স্টেপ 1-এ যত বেরিয়েছে, স্টেপ 2-তে যত বেরিয়েছে, এই দুটোর মধ্যে যেটা বেশি সেইটাই হবে গিয়ে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে স্টেপ 1-এ কত বেরিয়েছে, 3,00,000। আবার এখানে বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 3,60,000। স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এর মধ্যে যেটা বেশি, তার মানে অবভিয়াসলি স্টেপ 2-তে বেরিয়েছে 3,60,000। ব্যাস, অঙ্ক শেষ।